একটু কথা বলেন, আপনি বলছিলেন যে সরকারের সামনে চ্যালেঞ্জ কি? কি অপশনটা ছিল? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি, তারেক রহমান সাহেব যখন দেশে ফিরে আসছেন একটা চাঙ্গা হয়েছে পরিস্থিতি তার পক্ষে, এবং যে পরিমাণ ভোট পড়ছে, ভোট সবাই ভালো পাইছে, এই আলোচনায় পরে আসি। কিন্তু উনি একটা পর্যায়ে যখন বলছেন গণভোটে হা দিতে, হায়ের পক্ষে ভোট দিতে বলেছেন, সেই জন্য আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি যে হ্যাঁ, গণভোটে যে হা জয়যুক্ত হয়েছে সেখানে তার সবচেয়ে বড় অবদান। যেহেতু সবচেয়ে বড় অবদান, সুতরাং এই হা ভোট, গণভোটের আলোকে সংবিধানের সংস্কার করাটা ওনার এখন নৈতিক দায়িত্ব হয়ে গেছে, প্লাস নিজের কমিটমেন্টের প্রতি নিজে বাধ্য হয়ে গেছেন। কি করবেন না করবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু উনি বলায় গণভোটটা এত ভোট পেয়ে পাশ করছে বলে আমি যদি ওখানে যাই তাহলে ওখানে একটু পরে আসতে যাচ্ছিলাম যে মানে এখন সবাই খুশি কেন, এটা বলেন। হ্যাঁ বলতেছি, এটা বলছি। তাহলে আমি এটাতে অন্য একটা প্রশ্ন আছে, সেটা প্রশ্ন পরে। করেন পরে। এই একটা চ্যালেঞ্জ তার সাথে আছে, আর একটা চ্যালেঞ্জ আছে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব যারা, বিশেষ করে আমি দ্বৈত নাগরিকত্বের চেয়েও ঋণ খেলাপি যেটা বলবো, ওনাকে কেয়ারফুল থাকতে হবে যে যারা ঋণ খেলাপি তারা সুকৌশলে বলার চেষ্টা করবে, এমন একটা শিডিউল করবে বা তৈরি করতে চাইবে, এস্টাবলিশ করতে চাইবে যে তারা তো সবাই ব্যবসার নামে ঋণ নিছে, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানটাকে রুগ্ন প্রমাণ করে যাতে ঋণ মৌকুফ না নেয়, সেই দিকটায় খেয়াল রাখতে হবে। এগুলো তার সামনে চ্যালেঞ্জ, এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া ভয়াবহ হবে। এইবার আসেন, সবাই খুশি কেন? এইখানে আসেন, সবাই খুশি কেন? আমি নিচের দিক দিয়ে মানে সবাই খুশি হওয়া তো ভালো। সবাই খুশি হওয়া ভালো, সবাই খুশি হওয়া ভালো। আবার আমি একদম নিচের থেকে যদি আসি, অন্যান্যরা যারা 8টা পাইছে এটা বাদ, অন্যান্যরা বিভিন্ন, কিন্তু এনসিপি 6টা সিট পাইছে। এনসিপির দলটার বয়স 11-12 মাস, 13 মাস। এনসিপি নিয়ে আমাদের বক্তব্য ছিল সোশ্যাল মিডিয়ায়, বাংলাদেশে আমি দেখি নাই এত ন্যাকেডলি যাদেরকে ছোট করে, হেও করে, এবং এমন কথা বলা হয়েছে একটা ভোটও পাবে না, এম কথা বলা, তাদেরকে বলা হয়েছিল ফ্রিডম পার্টি বলে আখ্যায়িত করেছে। যা খুশি তাই বলুক, প্রত্যেকটাই নেগেটিভ অর্থে ব্যবহার করছে। কিন্তু 12-13 মাস বয়স পার্টিটা 6টা সিট কিন্তু পাইছে। যদি বলেন এটা ইঞ্জিনিয়ারিং, কথার কথা, তাহলে সবটার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আসবে। আপনি সিম্পল থাকেন, 6টা পাইছে। 6টা ভোট সিট যে পায়, আমরা অনেক লেফট পার্টি দেখছি, ইভেন বিএনপি যাদেরকে শরিক বানায় দিছে, হ্যাঁ, যারা পার্টি বানাইছে, যাদের সমর্থক একটা বাসে বললে শেষ হয়ে যায়, তারাও সিট পাইছে কিন্তু বিএনপির করুণায়। আর তারা যে সিটটা পাইছে এতে তারা মহা খুশি। এনসিপি কি জামাতে করোনা পায় নাই? কোথায় এনসিপি এনসিপি তো একটা সিট, 6টা সিট পেয়েছে। করুণা যদি বলেন, ওদের ভোটে জামাত গেইন করছে আমি মনে করি, যেহেতু আমি যেটা বলছি জুলাই চেতনার পক্ষে, এবং আমি সেই অর্থে যদি বলি, সুতরাং এই যে সিটটা পাইছে তারা, তারা খুশি কেন? তার একটা প্ল্যাটফর্ম হলো। একটা সিটও যদি সে না পাইতো তাহলে কি হইতো? সে রাজনৈতিক দলটার একটা প্রশ্ন এসে যেত, এটা টিকাবে কিভাবে, এখন এটা তাদের পার্টি অফিস ঠিক থাকবে, রেগুলার এটার কলেবর বৃদ্ধি করবে আস্তে, তারা সুতরাং তারা খুশি। কারণ আমরা অতীতে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনুর মতো জাদ্দেল দেখছি একান্ত করুণায় দলের ভিতরে ঢুকে নিজে একবার পাশ করছে, অথচ বিজ্ঞ রাজনীতিবিদ, মহাজ্ঞানী, আলাপ করতে বইছেন, সব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, বাট তারা 6টা সিট, দে আর হ্যাপি। সেকেন্ড আসেন জামাত। জামাত কেন খুশি? 68টা সিট, তার এককভাবে সিট পাইতো 3টা। বিএনপির সাথে যখন ছিল 2 দফায় 14টা একবার, 18টা একবার, একবার মন্ত্রী হয়েছে 2 জন, কিন্তু একক প্রচেষ্টায় 3টা সিট, 3-22-66, মানে 22 গুণ ইনক্রিজ করছে তার আসন। তামাশা না? সেও খুশি। 1, 2, যে পরিমাণ ভোট সে পাইছে, তার এই মুহূর্তে যে স্লোগানটা তাদের দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত করবে, এই স্লোগানে কিন্তু বাইরেও তার একটা সমর্থন আছে। কারণ তারা, যারা তার কেউ কেউ হয়তো চাইছিল জামাত পাশ করুক, সেটা ভিন্ন কথা, কিন্তু একটা বিরাট জনসমর্থন তাদের আছে এবং দে আর হ্যাপি। 68টা সিট মানে তার একক চেষ্টাতে 22 গুণ বেড়েছে। বিএনপি খুশি কেন? বিএনপি ধরেন, বিএনপি জয়লাভ করবে এটা খুব স্বাভাবিক, কিন্তু দীর্ঘ 17 বছর পর আইসা আজকে বিএনপি তো ফেল করার প্রশ্নই ওঠে না, তর্কের খাতে ধরে নিলাম, যদি ফেল করতে হলে কেমন হইতো, মানে একটা আজগুবি বিষয় হয়ে যেত না? কিন্তু সে পাশ করছে, এটা কিন্তু আহামরি কিছু না, বাট পাশ করছে, দে আর হ্যাপি। ক্ষমতায় গেছে 17 বছর পর, প্ল্যান করছে যে তারেক সাহেব বলছেন আমার আই হ্যাভ এ প্ল্যান, দেখি আমরা কি প্ল্যান বাস্তবায়ন করেন। তাহলে 3 দল খুশি কেন বললাম? এবার আসেন আওয়ামী লীগ কেন খুশি? নাম্বার 1, আওয়ামী লীগের জন্য সবচেয়ে কষ্টের জায়গা হলো, জামাত তো অনেক পুরনো কষ্টের জায়গা, নতুন কষ্টের জায়গা হয়েছে এনসিপি। তারা মহা খুশি যে পাওয়ারে যায় নাই, আমি বুঝাইতে পারছি? ও, এটা একটা খুশি। তাদের শত্রুপক্ষ ফেল করেছে, ফেল করেছে, এটা বিএনপি তো তাদের শত্রুপক্ষ। কাদের শত্রুপক্ষ? আওয়ামী লীগের। দীর্ঘ বছর বিএনপি কে যেভাবে বিএনপি যদি টর্চার করেছে আওয়ামী লীগ, এরকম টর্চার কোন দল হয় না। পরে আসি,
বিএনপি যদি আওয়ামী লীগের শত্রুপক্ষ হইতো তাহলে এনসিপি জামাতে যোগ দিত না। আর বলবো না, একবার বলছি, বিএনপি যদি আওয়ামী লীগের শত্রুপক্ষ হইতো, আওয়ামী লীগের শত্রু এনসিপি তো কারেক্ট। এই নেগেটিভটা কি খুব বেশি সঠিক হবে? আমি বলছি আওয়ামী লীগের শত্রু এনসিপি কারেক্ট কিনা? হ্যাঁ। তাহলে বিএনপি নির্যাতিত, জামাত নির্যাতিত, এনসিপি নির্যাতিত, তাহলে বিএনপির বন্ধু তো এনসিপির হওয়ার কথা। এনসিপি তো ট্রাইড হার্ট অ্যান্ড সোল তার ওইখানে যাওয়ার জন্য। এনসিপিকে তো জামাতে চাইতে আমরা বাধ্য করছি। সে সমুদ্রের মধ্যে ফ্লোটিং ছিল, সে একটা জায়গায় গেছে, ভেলা ধরছে, ভেলা এটারে বলে। সুতরাং সেই বিতর্কে যাচ্ছি না আমি। এখন আসেন, আওয়ামী লীগ আরো খুশি কেন? আওয়ামী লীগের বাড়িতে ঢুকছে বিএনপি নির্বাচন করে। আওয়ামী লীগের বাড়ি কেমন? সব প্রশাসন তার, সব সাজানো প্রশাসন তার, কোনো পরিবর্তন হয় নাই, বুঝছে? সব তো সেই প্রশাসন, তার ভিতরে ঢুকছে বিএনপি। তার মানে ঘরে আছে বিএনপি, পাহারাদার হলো আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগের জন্য খুশির কারণ, এটা আওয়ামী লীগের জন্য খুশির কারণ। আমরা খুশি কেন? বামরা তো আপনি কাউন্ট করে লাভ আছে। বামরা কি বামের কিছু কিছু নেতা আপনি একটা দুইটা সিট দিয়েছেন, দিয়ে কি করছেন? তার মুখটা বন্ধ করছেন। এই এরা কিচ্ছু পারে না, কিন্তু বাইরে গিয়ে চিৎকার করবে। এই এলিমেন্টসটা রাখলাম না। আমারও যদি একটা পলিটিক্যাল পার্টি থাকতো, আমার কাছে মনে হয় যে অনেক পার্টি যারা দাঁড়ায় পাশ করছে, একটা দুইটা সিট পাইছে বিএনপির কাছ থেকে নিয়ে, তো আমার একটা পলিটিক্যাল পার্টি একই স্ট্যাটাস। আপনি দেখেন না, মিলান না, আপনি বাড়তি কি আছে? তো যাই হোক, সে কারণে আপনি বলছেন যে সবাই যে খুশি, কেন খুশি? এটা আপনি এবারে ভোটে কাজ করেছে মানুষ 53 বছর যাবত যেটা দেখছে, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচার, এই যে অভিযোগগুলো, এখন দুর্নীতি হয় প্রাতিষ্ঠানিক, আর টাকা পাচার করে যারা, সেটা একটা সার্টেন লেভেল, দে আর ভেরি ফিউ ইন নাম্বার বাট রিচ, এবং রিচ হয় ব্যাংক লুট করে। কিন্তু চাঁদাবাজের এফেক্টটা রিক্সাওয়ালা পর্যন্ত পৌঁছায়। চাঁদাবাজের রাস্তায় যে পিঠা বেচে তার উপরে বর্তায়, তাকেও দিতে হয়। চুলা বাজায় যে পিঠা বেচে, আমার কাছে যেটা মনে হয়, আমি বলেছিলাম দুইটা বিষয়ে কাজ করেছে এইগুলা, আর একটা জুলাই চেতনা ধারণ করে কারা। আমি বলেছি এটা ভোটারের আস্থার ব্যাপার, আমি বললে হবে না, ভোটারের আস্থার ব্যাপার। সে কারণে আপনি লক্ষ্য করে দেখেন, 68টা সিট বোধহয় পাইছি এরা, জামাত, না 66টা। আচ্ছা। কিন্তু ভোটের রেশিও দেখছেন, কাস্টিং ভোটের 46 and 44, মানে 11 দলীয় জোট 43 বা 4% পাইছে, বিএনপি জোট পাইছে 46%। ভোটের হিসাবে কিন্তু বিশাল, অর্থাৎ শক্ত দল। তারপর তাদের যে সিদ্ধান্তটা, এখানে দুইটা ব্যাপার, এবং এটাকে তারেক রহমান সাহেব গুরুত্ব দিয়েছেন যে তারা শক্ত বিরোধী দল হইছে, এবং আমি মনে করি এটা সিম্বলিক হলেও জাস্টিফাইড। উনি যে নাহিদ সাহেবের বাসায় গেছে, জামাতের আমির সাহেবের বাসায় গিয়ে দেখা করছে, এটা আপনি যেভাবেই নেন, এটা কিন্তু আমি বলবো ভালো হয়েছে। আর তারেক রহমান সাহেবের এই যে গুরুত্বটা প্রদান করে তাদেরকে, এটাই বলে দেয়। যেমন আমরা টিভিতে যখন ভাষণ দিচ্ছি, অনেকে বলছে যে ধরেন নাহিদ ইসলাম ভাষণ দেবে কি হিসাবে, এই কথা কিন্তু আসছে, মানে তার যোগ্যতাটা কি। কিন্তু আজকে তারেক সাহেব সেটা প্রমাণ করে দিছে। এই যে না, এটা বাংলাদেশের বিটিভিতে বক্তব্য দেওয়ার রেয়াজ তো আছে আগে। না, নাহিদের ব্যাপারে বলা হয়েছে, এনসিপি নাহিদ, এনসিপি একটা দলের প্রধান হিসেবে বলবে না বক্তব্য? আপনি এখন হয়তো জানেন না, বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ও আচ্ছা, আমি এটা সোশ্যাল মিডিয়া বলা হয়েছে। সোশ্যাল মিডিয়া না, আপনাদের টক শোতেই বলেছে, আমার নাম বলার দরকার নাই। সেটা আমি এটা দিয়ে বুঝাচ্ছি যে তারেক সাহেব যে গুরুত্বটা বোঝে, উনি যে বোঝেন না, বেশি উপজাত হয়ে কথা বলেন, সেজন্য কথাটা বললাম। এই জন্য আমি তারেক সাহেবের খুব অ্যাপ্রিসিয়েট করতেছি। আপনি যাচ্ছেন নির্বাচনের মানে পর্যন্ত, হলো পরবর্তী, আমি চাচ্ছি নির্বাচনে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা বড় ধরনের আলোচনা এসছে, আপনি ওকে তেমনটা মনে করেন কিনা? এই ইঞ্জিনিয়ারিং বিষয় দেখেন, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমি তো এই আবহাওয়ার মানুষ, এইখানে রাজনীতি, আমি নেতা না হই, রাজনীতি না করি, বাকি সব তো জানি। আপনি আমার দেশের যে রাজনীতির সিস্টেম, তাতে আপনার ভোট কারচুপি, এটাও রাজনীতির পার্ট। কেন পার্ট বলবো? আমি যদি পারি নিব না কেন? আপনার ইঞ্জিনিয়ারিং জবটা আমি পরে দিব। যদি বলেন ইঞ্জিনিয়ারিং, আপনি ইঞ্জিনিয়ারিং যদি হয় মনে করেন, হয় আপনি এটাকে ঠেকাবেন, আর নয় তো মেনে নিবেন, আর নয় তো নিজের পক্ষে ইঞ্জিনিয়ারিং করবেন। মানে যারা ইঞ্জিনিয়ারিং বিরুদ্ধে বলছে, হয় ইঞ্জিনিয়ারিং বন্ধ করবেন, নয়তো ইঞ্জিনিয়ারিং আপনার পক্ষে নেবেন, যেহেতু এটা চলমান। এবং আমার দেশের যে নির্বাচনের সিস্টেম, তাতে আমরা যেভাবে করি, তাতে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং যদি থাকে, আমি বক বক করলে তো কাজ হবে না। ইঞ্জিনিয়ারিং যদি হয়েই যায়, রেজাল্ট তো হয়ে গেল,
আমি ওই অর্থে বলছি। বুঝতে পারছি। আমি ইঞ্জিনিয়ারিং সাপোর্ট করছি না। আপনি যদি ইঞ্জিনিয়ারিং কথা আনেন, হয় আপনি ইঞ্জিনিয়ারিং বন্ধ করবেন, আর নয় ইঞ্জিনিয়ারিংটা আপনার পক্ষে নেবেন। আপনার পক্ষে নিতে পারলে তো আপনি সরকার গঠন করতেন। এখন আসেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে তারেক রহমান সাহেবকে একটা প্রশ্ন করছে, আমি এক চ্যানেলে বলছিলাম, তারেক সাহেবের রিপ্লাইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। উনি বলছেন যে হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়ারিং যদি বলেন যে আমরা জনগণকে মোটিভেটেড করছি এবং আমাদের পক্ষে নিয়ে আসছি ভোট দেওয়ার জন্য, এটা যদি বলেন ইঞ্জিনিয়ারিং তাহলে আমরা করছি। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, এই প্রশ্নটা কইরে কি তারেক রহমান সাহেবের সে উপকার করলো না ক্ষতি করলো? কারণ আপনি ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে তারেক রহমানের প্রশ্ন করবেন কেন? যে আমি কি আপনার এই ইঞ্জিনিয়ারিং একটা অভিযোগ আসছে, আপনি প্রশ্ন তাকে করেন কেন? এটার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই আমি মনে করি। ভোট দিছে, সবাই ভোট দিয়ে চলে গেছে। ইঞ্জিনিয়ারিংটার প্রশ্নটা তাকে আনার মানে কি? তারা এটার ভিতরে আমি ইনভলভ করলাম এবং এটার জন্য সে একটা জবাব দিতে হইল। এখানে আমি আনবো কেন? কিন্তু যিনি দিচ্ছেন প্রশ্ন, না, যে অভিযোগটা তো বিএনপির বিরুদ্ধে এসেছে। বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসে নাই, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বিএনপি। সেই ইঞ্জিনিয়ারিং এর ফলটা কি বিএনপির পক্ষে যায়নি? না না, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কি, কি প্রমাণটা কি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে? না, অভিযোগ এসেছে, প্রমাণ অভিযোগ আসলে আমি তাকে প্রশ্ন করবো কেন? এটা কি চেয়ারম্যান? একজন সাংবাদিককে সে জিজ্ঞাসাটা করবে না যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এই ভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে কেন? আমি তো মনে করি এটার উত্তর দিতে ইনভলভ করলো তো এটার ভিতরে। আপনি তো এটার ভিতরে জড়াইলেন তাকে, আপনি তো এটার ভিতরে জড়াইলেন। আপনি কথাটা আপনার বুঝতে না পারেন না না, আমি একটু বুঝে বললেন তো। মনে করেন আমি এটা নিয়ে, আমি ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই এটা কি বলছে? বিএনপি ইঞ্জিনিয়ারিং করছে বলছে? বিএনপি ইঞ্জিনিয়ারিং করে কেন? ইঞ্জিনিয়ারিং করে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। সেটার ফল বিএনপির পক্ষে গেছে। সেটা তো অন্য কথা, সেটা তো অন্য কথা। ফল বিএনপির পক্ষে গেছে। আপনি আমার কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, বুঝতে পারছি। ফল প্রশ্ন করলে আপনি বলছেন যে প্রশ্ন করলে আমি নির্বাচন কমিশনের কাছে করব। ইয়েস, আপনি নির্বাচন কমিশনের প্রশ্ন করতেন, তাইলে নির্বাচন, কিংবা অনেক ব্যালট পাওয়া গেছে কাটাকাটি, পাইছেন না? ব্যালট না, ওই যে রেজাল্ট শিট, আপনি সেইগুলো নিয়ে যান। যদি আপনি মনে করেন এত সাহসী সাংবাদিক, কিংবা আপনি সত্যি, আপনি ওইখানে যান। ওইখানে গেলে অন্য প্রশ্ন আসতো, তুমি কে ইলেকশন কমিশন রে? না, সাংবাদিককে জিজ্ঞেস করার সুযোগ আছে, করুক না দেখি। সুযোগ আছে তো। আরে ভাই, করুক না। আপনি এই যে আপনি এখানে বইলে গেলাম তো, কারণ ওইটা যদি করতে যায়, ওইটা অন্য 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 বাতাস দিবে। যারা জিতছে তাদের বিপক্ষে অন্য বাতাস দিবে যদি সে কি ইলেকশন কমিশনে জিজ্ঞেস করে। এইটা দেখায় আমি কি বুঝাইতে পারছি? সুতরাং ওনারা এই প্রশ্ন করা ওইখানে ঠিক হয় নাই, টু দি পয়েন্ট সে করতে পারে নাই। এই জন্য আমি বলতেছি, তারেক রহমান সাহেব আসছে, গণজোয়ার তার পক্ষে উঠছে। এর পাশাপাশি এটা কি বললাম, 43% জামাত পাইছে, এটা বিশাল অঙ্ক না, এটা বের করছি 49.97 হলো বিএনপি আর জামাত হলো 31.6। আপনি পার্টিকুলার জামাত বলতে, আমি জোট বলতেছি। জোটই। হ্যাঁ, আপনি রং এটা। আচ্ছা, এখন আসেন, আপনি এই প্রশ্ন করা ঠিক হয় নাই। আমি তাকে, যেমন আপনি যদি একটা বিষয়, যে বিষয়টার ভিতরে আপনি সম্পৃক্ত না, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করবার আপনি উত্তর দিবেন, উত্তরটা যত ভালোই হোক, আপনি তো এর ভিতরে ঢুকলেন, বা ঢুকাইলাম। এই কাজটা তো ইঞ্জিনিয়ারিং কমিটি, আমি তো ইঞ্জিনিয়ারিং করে কারা? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা। এখন আসেন, দ্বিদলীয় রাজনীতিতে আমরা যে দেখছি এর আগে, দ্বিদলীয় রাজনীতি বলতে আওয়ামী লীগ আর বিএনপি, সেখানে আমরা দেখছি যিনি ক্ষমতায় যান তিনি ওয়াক আউট করেন, মানে বিরোধী দল বলতে কিছু থাকে না, খালি কথায় কথায় ওয়াক আউট। কিন্তু এইবার আমরা প্রথম একটা দেখলাম যে তারা একটা ছায়া সরকার বানাইতে চাচ্ছে, যেটা আমি মনে করি ইটস এ ভেরি গুড সিগন্যাল, খুবই ভালো। এবং এটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য প্যারালাল যদি মন্ত্রী থাকে, প্যারালাল মন্ত্রী, উনি তো আর মন্ত্রী হবে না, রাষ্ট্রীয়ভাবে তাকে মন্ত্রী বলা হবে না, বাট সে যদি ওয়াচে থাকে যে অর্থমন্ত্রী, তার বিরুদ্ধে তাদের একটা অর্থ মন্ত্রণালয়ের লোক দিয়ে দিল, স্বরাষ্ট্রমন্ত্রী একটা স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি টু দি পয়েন্ট গবেষণা কইরে আপনি পার্লামেন্টে সে বিকল্প প্রস্তাব দিতে পারবেন। 1, 2, আপনার এই করতেছেন, এটা সঠিক নয়, এটা করা উচিত। এইটা যদি কন্টিনিউ করে, কারণ এত বড় জনসাপোর্ট যেহেতু আছে, এবং এটাকে গুরুত্ব দেওয়া উচিত, এবং আমার কাছে মনে হয় সরকারের জন্য একটা ভালো উদ্যোগ নেওয়া, মানে সরকারের একটা ওয়েলকাম জানানো উচিত। যদি ইতিমধ্যে আমি দেখছি বিএনপির সালাউদ্দিন সাহেব বোধহয় এটারে ওয়েলকাম জানাইছে, এই যে ছায়া সরকার তারা করতে চাইতেছে, আমরা অতীতে দেখি নাই। আরেকটা বিষয় হচ্ছে এখানে, এই যে জামাত 68টা সিট পাইল বা এনসিপি একটা সিট পাইল, বা বিএনপি, মানে যারা যে সিট পাইছে, এখানে কিন্তু ভাই নেক্সট ইলেকশনে এই যে ভোটটা জামাতে পাওয়ার মানে হচ্ছেই নতুন বন্দোবস্তর পক্ষে মানুষ। নতুন বন্দোবস্ত মানে কোনটা? সিম্পল, সাধারণ লোক কিচ্ছু বোঝে না। ওই যে আমরা কই গণভোট, এই সেই বলে না, অনেকে বলছে গণভোট বোঝে না, তারা কিন্তু ওই একটা পার্ট বলে গণভোট বোঝে না, কিন্তু সাথে এইটা বলে না যে বাঙালি জাতীয়তাবাদ বোঝে না। বোঝে রিকশালায়? বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে রিকশালা? বাংলাদেশ সংবিধান বোঝে রিকশালা?
ওই পার্টটা বলে না। এক, দুই, যারা বাংলাদেশে ভোট দেয় 18 বছর বয়সের, তারাও কিছু বোঝে না, সব স্কুল কলেজের ছাত্র, জানিই না পার্লামেন্টের মেম্বার হইতেছে কি, আইন প্রণয়ন করবে কি, কি আইন কেমনে প্রণয়ন করে। কিন্তু আমরা তাদের ভোটটা শুধু গণনার জন্য নেই, নিয়ে আমরা পার্লামেন্টে যাচ্ছি। এবার যেটা হবে সেটা হচ্ছে সিম্পল, মানুষের ডাইরেক্ট এফেক্ট করে চাঁদাবাজি। যেই সিটটায় যে এবার আছে সে যদি চাঁদাবাজি রোধ আসলে শুনেন, আমি বলি চাঁদাবাজি নিয়ে যে ক্যাম্পেইনটা হয়েছে সেটা কি ভোটের মাঠে আসলে কোনো মানে প্রভাব ফেলতে পেরেছে বলে মনে হয়? অফকোর্স প্রভাব ফেলছে না। এই ভোটে এত ভোট পাবে কেন? তাদের আস্থা হয়েছে যে আমরা এখানে যাব। 1 জুলাই চেতনার পক্ষে তারা, 2 তারা মনে করছে চাঁদাবাজি বন্ধ হবে। আমি কেন বলছি কথাটা, আপনি মানেন আর নাই মানেন, যে যেই আসনে এবার বসছে সেই আসনে যে চাঁদাবাজি মুক্ত রাখতে পারবে তার সিট পার্মানেন্ট। তার পরের বার কিন্তু আপনি চাঁদাবাজি করবেন আর ভাববেন এরকম, সেই সুযোগ আসবে না। বাংলাদেশের রাজনীতির ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটা হচ্ছে মানুষ মুক্তি চাইছে, যন্ত্রণার থেকে মুক্তি চায়। আপনি কল্পনা করতে পারবেন না চাঁদাবাজি কী রকম যন্ত্রণা। এটা যারা দেয় না তারা, এটা কোনো দোষ না তো, আপনি কিভাবে চালাবেন একটা বড় সংগঠন, আপনি কিভাবে চালাবেন? আপনি কর্মসংস্থানের সিদ্ধান্ত, সকাল বিকাল ভাবা উচিত কর্মসংস্থান নিয়ে, আমরা ভাবি অন্য কিছু নিয়ে। আপনি এটা সামাল দিতে না পারলে এই যে যার এলাকা চাঁদামুক্ত রাখবে তার জন্য ওই সিট পার্মানেন্ট হবে। কারণ আমি ডাইরেক্ট এফেক্টেড হই চাঁদাবাজ দিয়ে, ব্যাংকের দুর্নীতি, অমুকের দুর্নীতি। আপনি কি ভাবেন যে এই যে একটা সাধারণ লোক কৃষক মাঠে কাজ করে, সে কি বোঝে দেশে কি হচ্ছে? আপনি কি মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে, এখানে সৎ, দক্ষ এবং স্বশিক্ষিত লোক লাগবে। শিক্ষিত আমি বললাম না, রাজনীতিতে স্বশিক্ষিত থাকে। এই বলছি। এখন এই ক্যাবিনেটের চেহারা দিলে কিন্তু বুঝবে। ধরেন 11 জন আপনার বলা হয় বিএনপির মধ্যে ব্যাংক ডিফল্টার আছে। এখন এদের যদি কাউকে মন্ত্রী বানান, এটা কিন্তু রিয়াকশন হবে। আর কিছু না হোক, জামাত কিন্তু এটা পেরেছে, বিএনপি একটা চাঁদাবাজের দল এই লেভেলিংটা করতে পেরেছে। এর জন্য বিএনপির ভোট কমে গেছে এবং জামাতের ভোট ওই কারণেও কিছু পেরেছে। যেমন রাজ্জাকি ভাই বলছে তরুণদের ভোট 4 কোটি ছিল, বলা হতো 4 কোটি 4.5 কোটি। এই ভোটটা এনসিপিকে নেওয়ার ফলে দুটো মেরুকরণ হয়ে গেছে। 4 কোটি ভোট পাইলে জামাত কিন্তু ক্ষমতায় চলে যেত, কারণ এনসিপির 30 জন জামাতে যাওয়ার ফলে ভোটের মেরুকরণ সূত্র কিন্তু পাল্টে গেছে। এবং আরেকটা এনসিপি ভেঙে আরেকটা দল হয়েছে, কিছু লোক রিজাইন করে চলে গেছে। সুতরাং এনসিপির ভিতরেও, তরুণদের ভিতরেও কিন্তু প্রতিক্রিয়া আছে যে এই এনসিপির 30 জন তারা নিজেদের নিরাপত্তার জন্যে বা পলিটিক্যাল স্বার্থের জন্য চলে গেল, আমরা কোথায়, অভ্যুত্থানের লোকজন কোথায় গেল। দ্বিতীয়টা হচ্ছে আমাদের দেশে কিন্তু যাই বলেন পারিবারিক একটা মানে একটা ঐতিহ্য কাজ করে, ঐতিহ্য যতই বলেন এখনো কিন্তু আমরা ঐতিহ্য, পুরানো ঐতিহ্য কিন্তু আছে। সুতরাং এই যে তরুণরা সব একদিকে ভোট, তারপরে ধরেন সব পার্টিতে ফলোয়ার আছে, এই তরুণরাই বিভিন্ন পার্টিতে ফলোয়ার আছে, কম বেশি আছে। তো সুতরাং তরুণদের ভোট এবারে আমার কাছে মনে হয়েছে এক বাক্সে পড়ে নাই। কিন্তু এই তরুণরা জামাতের সাথে যুক্ত হওয়ার ফলে যেটা হয়েছে, একটা অংশ যুক্ত হওয়ার ফলে তরুণরা একটা ব্র্যান্ড ভ্যালু ছিল। তরুণরা টিকে থাকলে এই সমাজে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, এই গ্রুপটা শেষ হয়ে গেল। আমার কাছে মনে হয় এটা আপনার আপনার অবজারভেশন। শোনেন, ইলেকশনের পরে 6 জন জিতছে তরুণদের, এটা নিয়েও কথা আছে। যাই হোক, এগুলো আমি বলছি না। তারা অনেক কিছু নিয়ে আছে আসবে। আমি যেটা বলতেছি কি, ছোট ছোট দল আছে না অনেক, ওই দলের ভিতরে এই এনসিপি। একটা বিষয় একটু খেয়াল করেছেন কিনা যে এইবারই প্রথম নির্বাচনটা নিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে সবাই খুশি, মানে খুব বেশি বড় ধরনের অভিযোগ নাই। হ্যাঁ, যেগুলো অভিযোগ আছে সেগুলো নিয়ে বলছে যে আমরা নির্বাচন কমিশনে যাব, আমাদের আইনগত ব্যবস্থা নেব। যে এইবার প্রথম নির্বাচনে জামাত ইসলাম খুব বেশি নেগেটিভ কথা বলেছে বলে ধারণা নাই। বিএনপি জয়লাভ করে তারা খুশি, সাথে আওয়ামী লীগ খুশি। বিএনপি জয়লাভ করেছে, বিএনপিও খুশি, আওয়ামী লীগও হাসে, বামরাও নাচে। আমার কথা হলো এইটা কেন? এটা হলো একটা ধারণা তৈরি হয়েছে, এই যে অমুক জায়গায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, ধর্মকে উলঙ্গভাবে ব্যবহার করা। আর আফগানিস্তানে 11 দলের নেতারা ভিজিট করে আসছে, আফগানিস্তান থেকে আমাদের 2 জন এসে ভিজিট করে গেছে। মানুষ কিন্তু ভাবছে জামাত ক্ষমতায় যদি যায় তাহলে এটা আফগানিস্তান, তুরস্ক এই ধরনের কোনো ইয়ে হবে, দেশ হবে। তাহলে সেক্ষেত্রে আমার বাক ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র যেটা আকাঙ্ক্ষা, সেটা হয়তো নাও থাকতে পারে। কারণ রাজনীতিটা জামাত পরিষ্কার করতে পারে নাই কখনো। জামাত হলো, আমি ওটা বললাম জামাত করলো, কিন্তু আওয়ামী লীগের উল্লাসিত হওয়ার মতো কি ঘটনা? আমি বলছি এইটাই, আমি তো বললামই
যে বিএনপি জিতছে, বিএনপি আওয়ামী লীগ মধ্যপন্থী অনেকগুলো অফিস খোলার ইয়ে আছে, না। এবং সে আওয়ামী লীগ নেতারা একটা অফিস করছে সেই পঞ্চগড়ে, পঞ্চগড় দিনাজপুরে আওয়ামী লীগের নেতারা তাদের অফিস পরিদর্শন করেছে, এরকম কয়েকটা ঘটনা আছে। আছে। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ মনে করেছে তাদের এই অভ্যুত্থানের পরে 5 তারিখে যে পালিয়ে গেছে, এরপরে তো অ্যাক্টিভিটিস নিষিদ্ধ আছে, এটার থেকে মনে করে যে জামাত যদি আসতো ক্ষমতায় তাহলে তারা যে শাসনটা করতো, যেমন এখানে আওয়ামী লীগের কোনো স্পেস থাকতো না, আওয়ামী লীগ না, কারো জন্য স্পেস থাকতো না। হ্যাঁ, আপনি দেখেন, আমি বলতেছি, উচ্চ কক্ষ দেখেন। হ্যাঁ, উচ্চকক্ষই বার করে, এই যে উচ্চকক্ষ গঠন, হ্যাঁ। মূল কথা আছে 18 নম্বর অনুচ্ছেদে আছে, নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের গঠিত হবে। 100 জন সদস্য নির্বাচিত হবে। ওই পাশে কি লেখা আছে? আচ্ছা, পাশে হলো সবগুলো দল 24টি দল একমত। একমত। এরপরে আছে 7টি দল ও জোট, নোট অফ ডিসেন্ট। তার মধ্যে 21 নম্বর আছে। তারপরে নোট হলো, নোট দিছে এখানে, অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ওখানে কি 21 নম্বর আছে? কোথায়? যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, বুঝি নেই। নোট অফ ডিসেন্ট যে কজন দিয়েছে, তবে তো 21 এটা নম্বর not of- থাকে না, 21 নম্বর হলো বিএনপি হ্যাঁ। নাকি? না, নোট অফ ডিসেন্ট হলো দলের নাম উল্লেখ করে নাই, কিন্তু 21 নম্বর আছে। নাম্বারের দল আছে, আপনি দেখেন নাই? কি বুঝি পাশে নাই। কতগুলো নাম্বার আছে না? এই যে 12, 13, 14। না, পরিশিষ্টের না, নোট অফ ডিসেন্ট যা দিয়েছে কয়টি দল? 7টি দল, 60টি দল নাম্বার বলেন। 7টি দলের নাম উল্লেখ করেন। নাম্বার আছে এখানে। নাম্বার তো বুঝবেন না, এই যে সাথে পরিশিষ্টের ক্রমিক নম্বর 1, 16, 17, জি। 21 মানে বিএনপি আছে। 21 মানে BNP বিএনপি আছে, 21 মানে বিএনপি। এটা তো এটার শেষের দিকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তার মানে তো ক্লিয়ার যে বিএনপি, এবং ভাই আমি এই পর্যন্তই থাকি। তার মানে বিএনপি ওখানে নোট অফ ডিসেন্ট আছে, এবং বিএনপি ইশতেহারে উল্লেখ করেছে যে তারা উচ্চকক্ষ সংখ্যানুপাতিক হারে করবে না। বিএনপি যেহেতু জয়লাভ করেছে, শুধু জয়লাভ করে ব্রুট মেজরিটি আছে, তারা পাওয়ার পরে এখন তাদের তো আর দায়বদ্ধতা নেই। মাইন্ডারিজ নাই, এই জুলাই সনদ অনুযায়ী নাই, এটা তাদের ইচ্ছা। কারণ এখানে তো বলে দেওয়া হয়েছে নোটে যে ইশতেহারে দিছে, এবং যে সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি, প্রত্যেকটা আমি দেখছি, প্রত্যেকটাতে এই উল্লেখ আছে এবং এইটা বলা আছে, বলা আছে। বই দেখেন, একটু নেই। দেখেন। নেন। না, না, নিয়ে না। যেতে পারবেন না, দেখেন। আমি নিয়ে যাবো, আপনার কি করবেন? না, এই বই আমি আচ্ছা, এই বইটা আমার কাছে 10টা আছে, আপনারা দুজনকে 5টা দেওয়া হবে, চিন্তা করতে এবার কি আমি বলবো কিছু? বলেন প্লিজ। বলেন। এইটা হইল সমস্ত দলমত নির্বিশেষে তারা আলাপ করছে। হ্যাঁ। এটার ভিতরে 84টা সংশোধনী আছে। হ্যাঁ, ওকে, ওকে। এর ভিতরে এত দল বলার দরকার নেই। কোনটা আপনি একমত হইছেন, কোনটা দ্বিমত হইছেন, আমি কোনটা একমত দ্বিমত, এগুলো মার্ক করা আছে। ঠিক আছে, ঠিক আছে। এইটা নিয়ে আমরা ঐক্যমত্যে আসতে পারি নাই তো, না, পারি নাই বইলেই তো গণভোটের সিদ্ধান্ত আসছে। গণভোট তো এমনি আসতো না। এইখানে যদি সবাই এগ্রি করে ফেলতে পারতো, এই দলগুলা, এইটাই কথাটা বুঝেন, আমি বুঝতে পারছি। আমরা তো এগ্রি করে না, ফেলতে কোন পারতাম। ভোটে যে 4 দফা দিছে সেখানে তো নোট অফ আরে ডিসেন্ট বলতেছি উল্লেখ তো, নাই। আমি বলি, অর্থাৎ এখানকার নোট অনুযায়ী আমি বলতেছি, Clear. আমি বলতে ক্লিয়ার করতেছি, এটা একটু বোঝার জন্য। আমরা এখানে একমত হই নাই। না, হই নাই বইলেই ফাইনালি গণভোটের প্রশ্ন আসলো, যেটা গণভোট। এটা হলো উকালতি আর্গুমেন্ট। আরে গণভোটে আর কথা হলো এখানে বইলেই তো ডিসেন্ট আছে, এটা কোনো ভোটে আরে ভাই, মানলাম তো, ডিসেন্ট সবাই তো গেছে, কথাটা বুঝতেছেন না কেন? এইটা আমরা ঐক্যমত হই নাই বইলেই তো গণভোটে গেছি, নাকি? না, জুলাই সনদ হয়ে যেত। তাহলে গণভোটের দরকার, গেলাম, আমি গেলাম কেন? গণভোটের দরকারটা কেন? কোন ভোটে যে কোনো ইস্যু, নর্মাল প্র্যাকটিস যেটা, আগে সংসদে যে কোনো আইন যদি ইম্পর্টেন্ট হয়, আলোচনা হয়, এটা পাস হলে না হলেও গণভোটে যেতে পারে। এটা ভাই, জুলাই এটা তো সনদ, আপনি কইতেছেন, এই যে আদেশ, এটা প্রেসিডেন্টের আদেশে 4 দফা করে দেওয়া হয়েছে। আমি কিন্তু বহুবার বলছি, এই আদেশটা যেহেতু আরে, সংবিধান জীবিত, এই আদেশটা অবৈধ, ওনার কথাটা আমি সুতরাং বলতেছি, গণভোট অবৈধ। ঠিক আছে? গণভোট অবৈধ। অবৈধ। দেখেন, তবে জাতীয় নির্বাচন, কি রে, জাতীয় নির্বাচন বৈধ? গণভোট অনুযায়ী তো আচ্ছা, জাতীয় আচ্ছা, নির্বাচন। আমি শেষ করিনি। এখন আপনি বলছেন, এখন রাজ্যকে বলেন যে এই তাহলে যে- গণভোট না, না, অবৈধ। আমরা একমত হইতে পারি নাই বইলে গণভোটে গেছি। গণভোট কেউ চাইছে আগে নির্বাচনে, কেউ চাইছে একই দিনে, ফাইনালি একই দিনে হয়েছে। এই গণভোটে ভিতরে 4টা দফা আছে, ক খ গ ঘ। ওইটার ভিতরে কিন্তু 84টাই ঢুকানো, সব ঢুকানো আছে। এই 84টাই ঢুকানো হয়েছে, ভেরি সিম্পল, 84টা ঢুকানো আছে। ওকে, ওকে, তাহলে আমি এখন গণভোট দিতে গেলাম, হ্যাঁ আর না, হ্যাঁ অথবা না। গণভোট আইনে নাই বলতেছেন, আমি তর্কের খাতির ধরে নিলাম, মনার খাতির, কিন্তু আমরা রাজনৈতিক দল কিন্তু মানছি গণভোটে যাব, তার সাথে জনগণ সম্পৃক্ত, গণভোটে জনগণ গেছে।
4,80,00,000 লোকে ভোট দিছে হায়ের পক্ষে, 2,25,00,000 বিপক্ষে দিছে। তার মানে এটা আমরা সবাই মেনে নিছি, দল মত নির্বিশেষে। আপনি লিগ্যাল হোক ইললিগ্যাল হোক, আমরা মেনে নিছি। এবং তারেক রহমান সাহেব গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন। আই এম পেইং রেসপেক্ট টু হিম, স্যালুট জানাই তাকে। এবং এখন যদি বিএনপি যেভাবে বলছে, সেটা পরে আসি। এখন আপনি মানে আর নোট অফ ডিসেন্ট নাই। গণভোট যখন হয়েছে, এখানে নোট অফ ডিসেন্ট আপনি হয় গণভোট টাচ করলে এটার পক্ষে থাকবেন, টাচ না করলে